2011 সালে বাঁকুড়ার কতুলপুর বিধানসভা থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে প্রথমবারের জন্য বিধায়ক হন সৌমিত্র খাঁ। 2014 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে তিনি বিষ্ণুপুর লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে প্রথমবারের জন্য দিল্লি যান। 2019 সালের আগে ফের শিবির বদল করেন সৌমিত্র খাঁ। এবার তৃণমূল শিবির থেকে তিনি যোগ দেন পদ্ম শিবিরে। আর পদ্ম শিবিরে যোগ দিয়েই 2019 সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হন সৌমিত্র খাঁ। সেবারও জয় হাসিল করে নেন তিনি। 2024-এ ফের তাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। সৌমিত্রদা, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার সৌমিত্রদা, যদি দেখা যায় যে গত 13 বছর, এই 13 বছর সময়কালের মধ্যে আপনি বারংবার দল পরিবর্তন করেছেন। কখনো কংগ্রেসের টিকিটে আপনি বিধায়ক হয়েছেন, কখনো তৃণমূলের টিকিটে আপনি সাংসদ হয়েছেন, আবার বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন। এই যে বারংবার শিবির বদল, এই শিবির বদলের কারণটা কি? দেখুন, একটা জায়গায় বাস্তব কথা বলতে কি, জাতীয় কংগ্রেস কখনোই পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীদের দিকে মুখ তুলে তাকায় দেখেনি। আর কংগ্রেস থেকে তৃণমূলে তো মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, বা যারা আজকে লিডারশিপ আছেন তারা এসেছিলেন। তো এখানে কোনো অন্যায় ছিল না। কারণ অন্যায়টা এই কারণে ছিল না, কারণ কংগ্রেস চায়নি কখনো বামফ্রন্টের বিরুদ্ধে লড়তে, বা কংগ্রেস কখনো চায়নি তার নিজের দলকে তৈরি করতে পশ্চিমবাংলায়। অপরদিকে দেখুন, 2015-এর পর থেকে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে নামলেন এবং তৃণমূল কংগ্রেসটাকে যেভাবে একটা কোম্পানিতে পরিণত করলেন, নিজের চোখের সামনে দেখলাম যে পুরোপুরিভাবে শিক্ষকদের চাকরিটা চুরি হচ্ছে, যেভাবে দুর্নীতি হচ্ছে, যেভাবে চারিদিকে শুধু 2 নম্বরই গল্প চলছে। তখন আর দেখলাম যে অন্ততপক্ষে একটা কোম্পানির সঙ্গে আমি চাকরি করতে আসিনি, দেখুন আমি পলিটিক্স করতে এসেছি। অপরদিকে দেখলাম মোদিজি যেভাবে লোকসভায় বক্তব্য রাখেন, বা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অন্যান্য রাজ্যগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই দেখে রিস্কটা নিয়েছিলাম। অনেকে বলেছিল সৌমিত্র খাঁ পাগল, কিন্তু আমার বিষ্ণুপুর লোকসভার মানুষের প্রতি ভরসা ছিল যে নিশ্চিতভাবে তারা মোদিজির সঙ্গে আছেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন, সৌমিত্র খাঁকে সাপোর্ট দেবেন, এবং জিতেছিলাম। গত 5 বছরে সাংসদ হিসাবে আপনি সংসদে কতদিন উপস্থিত থাকলেন এবং কি প্রশ্ন করলেন, কতগুলো প্রশ্ন করেছেন বিষ্ণুপুরের উন্নয়নের জন্য? যারা দেখতে পাচ্ছেন, সৌমিত্র খাঁ লোকসভায় 127টা কোশ্চেন করেছে, 58 বার লোকসভায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছি, নিজের এলাকার দাবি তুলেছি। সেখানে জয়রামবাটি মা শারদার আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম যে যাত্রাপথ, সেই যাত্রাপথে 5 বছরে সব কাজ করতে পেরেছি। আমি নিজেকে কিছু নাম্বার দেবো না, শুধু বলবো অনেক কাজ করতে হবে। খুব সিরিয়াস বলছি, যেটা পশ্চিমবাংলায় যেটা চাই, যুবকদের জন্য সংস্থান, যুবকদের জন্য ডেভেলপমেন্ট। আমার বিষ্ণুপুরে আগামী বার আমার চিন্তাভাবনা আছে ইন্ডাস্ট্রি তৈরি করা। উনি তো কোনো নতুন শিল্প আনেনি, এবং এই দুটোও বন্ধ হয়ে গেছে। এবং আমাদের যে এই বেকার ছেলেরা যে কোনো কাজ করব বা একটা দোকান করব, টোটো চালাবো, কোনো শিল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের পুরো একদম বেকার ছেলেগুলো একদম পুরো বেকারত্ব হয়ে গেছে। আর উন্নতি তো আপনারা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে, কোনো কিছুই নেই। মানে আমরা সাংসদের কোনো কাজে কাজ করেই না, আর ওটার ইয়েতে কোনো খুশি না। কেউ মাস্টার ডিগ্রি করে বসে আছে, কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কেউ এইচএস পাস করে বসে আছে, কেউ মাধ্যমিক পাস করে হলেও বসে আছে। একটা কোনো কিচ্ছু ব্যবস্থা নেই, শুধু বেকারের জ্বালায় আমরা যন্ত্রণায় ভুগছি। আমি চাইছি বিষ্ণুপুরকে সঠিকভাবে নিয়ে যাওয়ার। বিষ্ণুপুরকে যেভাবে ডেভেলপমেন্ট করতে হলে এখানে ব্রিজ দরকার আছে, দামোদর দ্বারকেশ্বর উপরে ব্রিজ চাই, সেই ব্রিজে 2টো স্যাংশন করতে পেরেছি কেন্দ্রীয় সরকার থেকে। তৃতীয়ত হচ্ছে এখানে জলাধার রাখতে হবে, জলের জন্য যে কষ্টটা, চাষিদের জন্য জলের জন্য ভাবনা চিন্তা নিতে হবে, যার জন্য কেন্দ্রীয় সরকার সাপোর্টটা ফুললিভাবে চাই। হাতির আরের যে ক্ষতি করে দিয়ে চলে গেলে সেগুলি আমরা খেতে পাবো করে? সব দিনই হাতি। এই তো আমার দুয়ারা কাঁঠাল গাছটা ডাল ভেঙে নিয়ে চলে গেল রাতে বেলাতে। আমরা তো মেলা রাতে শুলে তো আমাদেরকে মেরে দিত। আর না, এমনি কেউ নেতা মন্ত্রী কেউ আসেনি দিকে, ওই ভোটের সময় আসে, তাছাড়া এমনি আসেন। বললি কি হবে? কিছু বললে যে এখানে ঢুকোচ্ছে আর এখানে বার করে দিয়ে তারা চলে যাচ্ছে। আপনি এই হাতি সমস্যার সমাধানের জন্য ঠিক কি উদ্যোগ নিয়েছেন? জনপ্রতিনিধিদের কাজ ছিল এগুলো দেখা করা, এগুলো দেখাশুনো করা, এগুলো তদন্ত করা। জনপ্রতিনিধিদের কাজ যদি চুরি করা হয়ে যায়, তখন সেটা থেকে কেউ থাকে না। আজকে হাতির সমস্যাটা মারাত্মক সমস্যা,
এখানে চাষিদের বারবার নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমি 2014 সালে করতে পেরেছিলাম। দেখবেন টানেল কেটে আপনার পুরোপুরিভাবে ইলেকট্রিক তার, শর্ট তার যেটা করা হয়েছিল, এগুলো দেখাশোনা করার কোনো লোক নেই। কারণ সবাই জানে কলকাতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখতে পারলেই সব কিছু সম্ভব, কাজের দিকে না কাজ করলেও চলবে। যার ফলে অফিসারদের অধঃপতন হয়েছে, সেই দিকটা আমরা দেখতে পাচ্ছি। যদি দেখা যায় যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুটো বড় নদ রয়েছে, একটা দ্বারকেশ্বর নদ, অন্যদিকে রয়েছে দামোদর নদ। এই দুটো নদের বন্যার সমস্যা রয়েছে, ভাঙনের সমস্যা রয়েছে, বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়। আবার একটা অংশ যদি দেখা যায় বটজোড়া, একেবারে দামোদরের তীরবর্তী এলাকা, সেখানে কিন্তু জলের সমস্যা রয়েছে, পানীয় জলের, মানুষ পানীয় জল পায় না, পানীয় জলের জন্য হাহাকার হয়। এই সমস্যা সমাধানের জন্য এক্স্যাক্টলি কী ব্যবস্থা নিয়েছেন আপনি, কী উদ্যোগ নিয়েছেন? ঘর ঘর জল যে কেন্দ্র সরকারের প্রকল্পটা চলছে, আজকে বলতে বাধ্য হচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্ট 100% 90% ফান্ড দিচ্ছে, 10% ফান্ড হচ্ছে রাজ্য সরকারের। পিএইচই ডিপার্টমেন্ট এত বাজেভাবে কাজ করেছে, রাজ্য সরকার এত বাজেভাবে কাজ করেছে, পাইপলাইনের কাজ হচ্ছে, কেন্দ্র সরকারের ফান্ড চলে আসছে, কিন্তু বিশ্বাস করুন কোথাও জল পড়ছে না। আমরা দামোদরের উপর অনেক মানাচরের দিকে অনেক নদী বাঁধ করিয়েছি, ডিবিসিকে দিয়ে, দামোদর ভ্যালি কর্পোরেশন দিয়ে করিয়েছি। এটার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একসাথে কাজ করতে হবে। যা রাজ্য সরকারের একটা চিঠি ফরওয়ার্ডিং লেটার আমরা কেন্দ্র সরকারে পাঠাতে পারিনি। একটা নতুন স্টেডিয়াম করতো, অনুরাগ ঠাকুরজি 10 কোটি টাকা দেওয়ার জন্য তৈরি আছেন। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, উনি আমার ফোন ধরলেন না। কাছে গিয়ে দেখা করে চিঠি দিলাম যে একটা চিঠি অন্তত ফরওয়ার্ড করে দিলে আপনাদের যে প্রসেসে যায় একটা বিষ্ণুপুরে স্টেডিয়াম তৈরি করি, নতুনভাবে হোক। এরা চাইছে, শুধু কি চাইছে তা জানি না, শুধু রাজনীতি করতে চায় তৃণমূল কংগ্রেস। খুব পশ্চিমবঙ্গবাসীর কাছে এবং গোটা বাংলার কাছে আজ খুব আতঙ্কের বিষয়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুটো বড় শিল্প তালুক রয়েছে, একটা হচ্ছে দ্বারিকা, অন্যটা হচ্ছে বটজোড়া। গত 5 বছরের সময়কাল যদি দেখা যায় তাহলে দেখা যাবে দুটি শিল্প তালুকেই একের পর এক কারখানা বন্ধ হয়েছে, সে জায়গায় নতুন করে কোনো কারখানা আসেনি। এলাকার মানুষজন তারা যেটা বলছেন যে নতুন করে কর্মসংস্থানে কোনো দিশা দেখাতে পারেননি আপনি গত 5 বছরে। একটা কথা বলি, রাজ্য সরকারের সহযোগিতা না থাকলে কখনোই ইন্ডাস্ট্রি আসে না। একটা রাজ্য ইন্ডাস্ট্রি এলে তাকে জমি দিতে হয় কম দামে, তাকে রাস্তা দিতে হবে, তাকে জল দিতে হবে, তাকে শ্রমিক আমাদের এখানে আছে, কিন্তু সেই দিকটাতে কোনো রকমভাবে দেখা করার কোনো মানসিকতা নেই। জেলা প্রশাসন চায় তাদের শুধু পদোন্নতি, জনপ্রতিনিধিরা চাইছে পয়সা। আমি তা সত্ত্বেও বলবো, সমস্ত ইন্ডাস্ট্রিকে বলবো যে আমাদের বিষ্ণুপুর লোকসভা একটা লোকসভা যেখানে কোনো কলকারখানা গেটের সামনে ঝামেলা হয় না। আপনারা আসুন, আমরা ওদা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমাদের ফাঁকা জমি আছে, সোনামুখী, আমরা জমি দিতে প্রস্তুত। আপনারা আসুন, আপনাদেরকে আহ্বান জানাই। শান্তিপূর্ণ এরিয়া বিষ্ণুপুর, যেখানে আমাদের বিধায়করাও সবাই সর্বতভাবে সহযোগিতা করে এবং জনগণও সহযোগিতা করবে। পর্যটনের উন্নয়নের জন্য আপনি ঠিক কী ভূমিকা নিয়েছেন গত 5 বছরে? আমাদের পর্যটকের সংখ্যা আমাদের বিষ্ণুপুরে বেড়েছে, আমাদের জয়পুরে পর্যটকের সংখ্যা বেড়েছে। তাতে অবশ্য কোনো রাজ্য সরকারের কোনো সহযোগিতা নেই, কারণ এটা পুরোপুরি কেন্দ্র সরকারের প্রজেক্ট। জয়পুরে গোকুলনগর মন্দির, জয়পুরে যে রিসোর্টগুলো হয়েছে সেগুলো হচ্ছে মানে প্রাইভেট। আপনার এখানেও আমাদের 3 স্টার হোটেল আছে, সেগুলো প্রাইভেট। ট্যুরিজমের সংখ্যা আরও বাড়াতে হবে। বিষ্ণুপুরকে হেরিটেজ, এই যে মন্দিরগুলো আছে এগুলোকে হেরিটেজ করতে হবে। এটার জন্য রাজ্য সরকারের একটা ফরওয়ার্ডিং লেটার চাই, যা আজও পর্যন্ত যায়নি। আমি লোকসভায় মীনাক্ষী লেখির কাছে গিয়েছিলাম, মন্ত্রীর কাছে, যে আমাদেরটা একটু ব্যবস্থা করুন না, বিশ্বভারতী আপনার শান্তিনিকেতন হচ্ছে, আমাদেরটা একটু ব্যবস্থা করুন। তো উনি বললেন তুমি রাজ্য সরকার তো পাঠাচ্ছে না প্রপোজাল। রাজ্য সরকার এবার প্রপোজাল পাঠালে আমরা সেটা এই মন্দিরগুলো যাতে হেরিটেজ করা যায় তার একটা বন্দোবস্ত করবই আগামী 5 বছরে। উনি ওখান থেকে সারেশ্বরের মন্দির, আমাদের বিষ্ণুপুরের মন্দির সংসদে আপনারাও শুনে থাকবেন, এগুলো আপনার লোকসভা সংসদে এগুলো কিন্তু উনি তুলেছে এবং ওখান থেকে কিন্তু পয়সা আদায় করে নিয়ে এসে কাজ ডেভেলপমেন্টের কাজ চলছে। আমরা রাজ্য সরকারের অনুমোদিত ট্যুরিস্ট গাইড, আমাদের এখানে টিকিট কেটে ঢুকতে হতো, সেটা সাংসদ আমাদের জন্য দিনে একটা টিকিট কেটে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা খুব খুশি এতে। সমিতদা, গত 5 বছরে আপনি সাংসদ উন্নয়ন তহবিলের কত টাকা হাতে পেয়েছেন এবং সেই টাকায় কি কাজ করেছেন এবং উল্লেখযোগ্য কয়েকটা কাজ যদি বলেন। 17 কোটি টাকা সমস্ত অল ওভার ইন্ডিয়া সমস্ত এমপিদেরকে স্যাংশন করা হচ্ছে। আমার অলরেডি 15 কোটি টাকার কাজ কমপ্লিট হয়ে গেছে। সোলার লাইট যত জায়গায় দেখছেন, যেখানে লাইট দেখছেন সেটা আমার। বিষ্ণুপুর লোকসভাতে 5 থেকে 6টা নতুন করে স্টেডিয়াম করছি। আমার ফোকাস হলো বিষ্ণুপুরকে সোলার আলোকিতকরণ করা,
খেলাধুলোর জন্য স্টেডিয়াম তৈরি করা, কোনো ক্লাবের জন্য কমিউনিটি হল তৈরি করা, এরকম করে প্রায় 17 কোটি টাকা স্যাংশন করে টেন্ডার অলরেডি কন্ট্রাক্টর কাজ পেয়ে গেছে। ইলেকশন ঘোষণার জন্য কোথাও যেটা আগে কাজ শুরু হয়েছে সেই কাজগুলো হচ্ছে, বাকিগুলো ইলেকশনের পরে হবে। এটা আমার শুধু না, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল 17 কোটি টাকা করে কাজ, সবাই টেন্ডার হয়ে গেছে। এই যে মিথ্যে একটা বলছে কত টাকাগুলো কোথায় গেল, টাকাগুলো কখনো কারোর পৈতৃক সম্পত্তি নয়, রাজ্য সরকার টেন্ডার করে, কোথাও পিডাব্লিউডি, কোথাও বিডিও, কোথাও অ্যাগ্রো, টেন্ডার অলরেডি হয়ে গেছে, কন্ট্রাক্টর কাজ পেয়েছে। আমার 15 কোটি টাকার কাজ অলরেডি চলছে, আর আপনার 2 কোটি টাকার কাজ আপনার হয়তো ভোটের পরে হবে। এই লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে আপনার বিরোধী হিসাবে, অর্থাৎ আপনার একেবারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার প্রাক্তন স্ত্রী, এই বিষয়টা লড়াইটা কতটা কঠিন মনে হচ্ছে? আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আপনার যারা একসময় সতীর্থ ছিল তারাই এবারের প্রতিদ্বন্দ্বী, কোথাও কি লড়াইটা একটু কঠিন মনে হচ্ছে? আমি শুধু একটা কথাই তাকে বলবো যে দেখুন, লোভ সংবরণ করুন। আপনার পরিচয়টা কি? সৌমিত্র খায়ের প্রাক্তন স্ত্রী, এই পরিচয়ে আপনি টিকিট পেয়েছেন। প্রথমত বলবো যে মানুষের সাথে মেলামেশা করতে থাকুন। এই আপনাকে 40টা দিন আর মানুষ মনে রাখবে, তারপর আর মানুষ আপনাকে মনে রাখবে না। লোভে পাপ, পাপে মৃত্যু। আপনার এত বেশি লোভ করেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে সবাই জ্বলছে, আর এলাকায় তো ভোট পাবে না, এলাকায় ভোট নিয়ে আমি কোনো চিন্তা করছি না। অনেক ধন্যবাদ সৌমিত্রদা। নমস্কার। TV9 বাংলার পক্ষ থেকে আপনাকে আরেকবার ধন্যবাদ।